আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, প্রভাষক আরবি, বেড়া মহিলা ফাজিল মাদ্রাসা। দীর্ঘদিন পরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসলাম। আপনারা জানেন, দেশব্যাপী চলছে এখন একাদশে ভর্তি প্রক্রিয়া। যারা দাখিল 2025 বা এসএসসি 2025 পাস করেছেন, সে সকল কোমলমতি ছাত্র ভাই বোনেরা, আপনারা এখন ভর্তি হবেন। তো যারা ভর্তি হবেন তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমি আপনাদের একটু আলাপ করব, সেটা খুব মনোযোগ সহকারে শুনবেন। তাহলে সঠিকভাবে প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন এবং নিজেরা নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবেন। বিশেষ করে আমি যেহেতু মাদ্রাসার প্রভাষক আরবি বিষয়ের, সে হিসেবে দেশব্যাপী যত আলিয়া মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলো থেকে যারা দাখিল আলিম ফাজিল যে মাদ্রাসাগুলো আছে, সেই মাদ্রাসাগুলো থেকে যারা দাখিল পাস করেছেন, সে সকল ছোট ভাই বোনরা এবং তার অভিভাবক যারা আছেন, তারা অবশ্যই আমাকে দেখছেন। তো তাদের ক্ষেত্রে আমি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো উঠায় ধরবো। আশা করি আপনারা উপকৃত হবেন। আর যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন। আশা করা যায় আপনার শেয়ারের মাধ্যমে তারাও উপকৃত হবেন। তো চলুন আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলাপ করব, সেটা আমরা এখন শুরু করি। তো আপনারা জানেন যে আমরা মুসলিম প্রধান দেশ, আমরা নিজেরাও মুসলমান, অবশ্যই আখিরাতকে আমরা বিশ্বাস করি। তো সেই হিসেবে অনেকেই মাদ্রাসাতেই আপনাদের ছেলে মেয়েদেরকে দেন। তো আল্লাহর রহমতে মাদ্রাসাতে পড়ার কারণে তারা কোরআন হাদিস, আরবি, অন্যান্য বিষয়, ইসলামিক বিষয়গুলো পড়াতে তাদের মধ্যে যে নীতি নৈতিকতার একটা প্রভাব পরিলক্ষিত হয়, যেটা অন্যান্য জেনারেল বা অন্যান্য স্টুডেন্ট থেকে একটু ভিন্ন পরিবেশে তারা মানুষ হয়। তো সেই সব স্টুডেন্ট যখন দাখিল পাস করে, অনেকেই দেখা যায় যে তারা কলেজের প্রতি একটা আকর্ষিত হয়ে তারা কলেজে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং অভিভাবকও সেটাকে সাহায্য করে বা তারা সম্মতি দেয়। তারা মনে করে যে হয়তো কলেজে ভর্তি হবে, সেখানে ভালোভাবে লেখাপড়া করে সেখান থেকে ভালো রেজাল্ট করে ভালো বিশ্ববিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠানে ভর্তি হবে, বা তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অন্যান্য লাইনে আগাবে। তো সে সকল অভিভাবক এবং ওই ছাত্র ছাত্রী উভয়কে আমি বলবো যে আপনারা জানেন যে দেশব্যাপী যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে যারাই ভর্তি হচ্ছে, আলহামদুলিল্লাহ, আপনি কলেজে পড়েন, মাদ্রাসায় পড়েন, উভয়তে সমমান। আপনি কিন্তু আলিম পাস করেও যদি বের হন, তাহলেও কিন্তু আমি সব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন এবং আপনার যোগ্যতা অনুযায়ী আপনার স্টুডেন্ট বা আপনার ছেলে বা মেয়ে সে কিন্তু ভর্তি হতে পারবে। আপনারা বিগত ইতিহাস থেকে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ যত রকম বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, যেখানে মাদ্রাসা স্টুডেন্টরাই কিন্তু তারা ভর্তি পরীক্ষায় অন্যান্য স্টুডেন্ট থেকে এগিয়ে থাকে। তো এই যে বিষয়গুলো, একটা বিষয়। দ্বিতীয় হলো, আপনার ছেলে অথবা মেয়ে যদি মাদ্রাসায় পড়ে, লাভটা কি হবে? সে আলেমে পড়লো, আলেমে পড়ার কারণে যেহেতু বাংলা, ইংলিশ, অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে, আর্টস বা সায়েন্সের, সে অর্থনীতি বা সায়েন্সের যত সাবজেক্ট আছে, সব কিন্তু একই সাবজেক্ট, একই পড়া পড়তেছে। অথচ অতিরিক্ত সে কোরআন এবং হাদিস বা আরবি পড়ছে, যাতে সে কি হচ্ছে যে আরবি এবং বিশেষ করে আপনার কোরআন এবং হাদিস সংক্রান্ত এলেম তার অর্জন হচ্ছে। এতে হওয়াতে আপনারা জানেন প্রতিটা হরফে 10টা নেকি, কোরআন পড়লে সওয়াব। একজন মুসলমান হিসেবে সে দ্বীনি এলেম শিখলো, সেটা তার ফরজিয়ত আদায় হলো। এমনকি সে নীতি নৈতিকার অনেকটা একটা পরিবর্তন তার মধ্যে পরিলক্ষিত হয়, দেখা যায়। তো এই যে বিষয়গুলা, সেগুলা কিন্তু আপনি কলেজে পাচ্ছেন না। তাহলে তো কলেজে যদিও ইসলাম শিক্ষা আছে, তারপরেও এখানে যে গভীরে এলেম বা গভীর জ্ঞান ইসলামের পাবে, সেটা কিন্তু কলেজে পাবে না। অথচ চাকরি বাকরির ক্ষেত্রে যে সুবিধা যদি আপনারা আশা করেন, চিন্তা করেন, তো সেখানে দেখতে পাবেন যে একটা মাদ্রাসা স্টুডেন্ট যদি সে আলিম, ফাজিল এবং কামিল পাশ করে, সে ইচ্ছা করলে কিন্তু মাদ্রাসা সেক্টরগুলোতে আলিম পাশ করেও সে ইবতেদায়ী সহকারী মৌলভী বা ইবতেদায়ী মৌলভী বা অন্যান্য ইবতেদায়ী পোস্টে চাকরি করতে পারবে। আবার আলিম পাস, ফাজিল পাস করলে সে সহকারী মৌলভী বা অন্যান্য পদে, বাংলাদেশে এখনো সহকারী মৌলভী অনেক পদ শূন্য রয়ে গেছে। তো এইভাবে প্রভাষক এসে চাকরি করতে পারে, উপভাষক। আবার সে যদি ইচ্ছা করে যে আমি জেনারেল কোন সাবজেক্টে অনার্স করবো, অথবা আলিম ফাজিল পাস দিয়েই আমি হাই স্কুলগুলোতে চাকরি করব, সেখানে করতে পারবে।
ব্যাংক, বিমা, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোতে সমমান হওয়াতে সে কিন্তু সব পদে আবেদন করতে পারবে। এমনকি অনেকেই আছে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড অথচ কলেজগুলোতে অনার্স মাস্টার্স করে পড়ছে প্রাইভেট ভাবে বা যে কোনো ভাবে, তো সেগুলাতে পড়াতে তার কোনো বিসিএস ক্যাডার বা অন্যান্য পদেও তারা আবেদন করতে পারতেছে। তো এই যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো কিন্তু মাদ্রাসা স্টুডেন্টরা পাচ্ছে, অন্যরা পাচ্ছে না। এই জন্য আমি বলবো যে সকল শিক্ষার্থী দাখিল পাশ করে কলেজে ভর্তি হতে চায় সে সকল প্রার্থীদের বলবো, আসলে অভিভাবকদেরও বলবো যে এরকম না করাটাই ভালো হবে। কারণ মাদ্রাসায় পড়াতে যে দিনই ইলম শিখতে পাবে সেটা কিন্তু সেই পরিবেশে ওইভাবে গভীরভাবে শিখতে পারবে না। সাথে সাথে আপনার মাদ্রাসা পরিবেশে শিক্ষকদের যে একটা শাসন, যেখানে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে দিনী শিক্ষার মাধ্যমে এবং পর্দার সাথে, বা পর্দা যদিও সহশিক্ষায় সম্ভব হয় না, তারপরেও শিক্ষকের সার্বিক তত্ত্বাবধানে এবং দিনী এলেম চর্চার মাধ্যমে যে একটা নীতি নৈতিকতার মধ্যে থেকে একটা সুন্দর পরিবেশে তাকে মানুষ করা হয় বা সুন্দর ভাবে গড়ে তোলা হয়, যেটা অন্য পরিবেশে সম্ভব হয় না। তারপরেও যেহেতু সে মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসায় পড়ার কারণে মাদ্রাসার যে বন্ধু বান্ধব থাকে তাদের সাথে দীর্ঘ 10টা বছর একসাথে পড়ে গড়ে ওঠে। হঠাৎ করে ইন্টারে বা কলেজে অন্য প্রতিষ্ঠানে যাওয়াতে সেখানে দেখা যায় নতুন বন্ধু তৈরি। সেখানে এমন আছে যে আমরা জানি ফ্যাসিবাদ সরকারের সময় একটা বৈষম্য ছিল, যে যেখানে মাদ্রাসা শিক্ষাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো বা তাদেরকে একটু ভিন্ন চোখে দেখাতে অনেকেই মনে করতো যে মাদ্রাসার স্টুডেন্ট ওরা ভালো হবে না বা এই সেই। তো এই থাকার কারণে অনেক সেই যে একটা আবহাওয়া এখনো জারি থাকার কারণে কলেজ পর্যায়ে যারা আছে তারা হয়তো মাদ্রাসার প্রতি ওইরকম স্টুডেন্টদের প্রতি ওইরকম অনীহা থাকে বা তারা ওইভাবে নেয় না। আর নতুন যারা যায় তারাও তাদের সাথে হঠাৎ করে মানে উঠতে পারে না। এরকম করতে করতে দেখা যায় যে 2টা বছর চলে যায়, পরীক্ষা এসে যায়, বিভিন্ন ভাবে তারা একটা মনে হয় যে পরিবেশগত একটা ভিন্নতার কারণে হীনমন্যতায় ভোগে, যার কারণে তারা শিক্ষায় ভালো একটা মান বা ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা বুঝতে পারছেন যে আসলে একটা স্টুডেন্ট হঠাৎ করে এক পরিবেশ থেকে অন্য একটা পরিবেশে যাওয়াতে একটা ভিন্ন একটা অবস্থা তৈরি হয়, যার কারণে তার সেই পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়ে একটা ভালো রেজাল্ট করা সম্ভব হয় না। এই জন্য আমি মনে করি যারা দাখিল পাস করছে সে সকল ভাই বা ছোট বোন যারা আছো তারা অবশ্যই, এবং অভিভাবকদের বলবো তারা অবশ্যই আলিম মাদ্রাসাগুলোতে ভর্তি করবেন, এবং সেখান থেকে আলিম পাস করার পরে আপনি ইচ্ছা করলে বিশ্ববিদ্যালয় বা অন্যান্য লাইনে আগে বাড়াতে পারেন। এমনকি আপনি সায়েন্সে আলিম পড়ানোর পরে ইচ্ছা করলে আপনি ডাক্তারি হিসেবে যদি পড়াতে চান বা ইঞ্জিনিয়ার হিসেবেও পড়াতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার সুযোগ আছে। তো এই জন্য যেহেতু একটা বিষয় আরো স্পষ্ট করার জন্য জরুরি, সেটা হলো যে যারা দাখিলে পড়ছে তারা কিন্তু ইচ্ছা করলে কলেজে ভর্তি হতে পারবে, কিন্তু যারা কলেজে পড়ছে তারা কিন্তু ইচ্ছা করলেও আলিমে ভর্তি হতে পারছে না। সেই হিসেবে আমরা মনে করি যে সারা বাংলাদেশে যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলোর সাহায্য সহযোগিতার উদ্দেশ্য হলেও, এবং সেই মাদ্রাসাগুলো যেন টিকে থাকে, যথেষ্ট পরিমাণ ছাত্র পায়, সেক্ষেত্রেও একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব যে আমার স্টুডেন্ট যারা দাখিল পড়ছে তারা যেন আলিমেই পড়ে। আমরা কিন্তু কোনো সময় চাই না যে কলেজের কোনো স্টুডেন্ট আমাদের এখানে আসুক, বা এটা পরিবেশনের সিস্টেমও নাই, কিন্তু অনেকেই হয়তো আমরা যাই কলেজে অথবা কলেজের যারা আছে তারাও হয়তো আশা করি যে প্রতি বছর কিছু স্টুডেন্ট আসবে। তো যাই হোক, আমি তাদের, যেহেতু তারাও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে আমরাও করি, তো প্রতিষ্ঠান দুইটাই, তবে আমি সার্বিক কল্যাণ এবং উত্তম হবে যেটা মনে করি সেটা হলো যে মাদ্রাসা স্টুডেন্ট গুলো মাদ্রাসার পরিবেশেই যেন পড়াশোনা করে তারা পরবর্তীতে তাদের উদ্দেশ্য বা তাদের যে লক্ষ্য সেটাকে স্থির রেখে আগাতে পারে। যেহেতু আমাদের দুনিয়াবি যে পদ পদবি বা চাকরির বিষয়গুলো সেগুলো যেহেতু মাদ্রাসার লাইনে পড়েও সমমান হওয়াতে সেগুলো সুযোগ পাচ্ছি, বিধায় আমার মনে হয় মাদ্রাসায় না পড়ে বরং কলেজে না ভর্তি হয়ে বরং মাদ্রাসায় ভর্তি হয়ে ভালো হবে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, বিশেষ করে মাদ্রাসা শিক্ষিত ও মাদ্রাসায় যারা শিক্ষক হিসেবে চাকরি করছেন এবং কর্মচারী আছেন, বা একজন মুসলমান হিসেবে শুভাকাঙ্ক্ষী হিসেবেও যারা মনে করেন এই ভিডিওটা সবার জানা দরকার, এই ভিডিও বা এই তথ্যগুলো সবার জানা দরকার, বা আমার একটা স্টুডেন্ট মাদ্রাসায় পড়লে যে কি উপকার হবে দুনিয়া এবং আখিরাতে, এবং কোরআন এবং হাদিস সম্পর্কে কিছু শিখতে পারবে, যেটা আমার দুজাহানের জন্য উপকারী হবে, এটা আমার সেটা সওয়াব পাবে, সে স্টুডেন্টও পাবে, এবং দিনী শিক্ষায় শিক্ষিত হয়ে সে পরবর্তীতে সমাজ গড়ার কাজে নীতি নৈতিকতার সাথে অবদান রাখতে পারবে।
তাহলে আপনি মুসলমান হয়ে ছাত্র অভিভাবক না হয়েও এই ভিডিওটা শেয়ার করবেন, যেন বেশি বেশি মানুষ এটা দেখে, এবং যারা এখন দাখিল পাস করছে যে সকল ছাত্রছাত্রী, তারা যেন কোনো মতেই আলিম ছাড়া কলেজ বা অন্যান্য ইন্টারে ভর্তি না হয়। এটা আমার অনুরোধ থাকবে। এবং মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যে সকল ভাই বোনেরা চাকরি করেন, তারা অবশ্যই এটা শেয়ার করে আপনারা আপনাদের ওয়ালে রেখে দেবেন, যেন তারা যারা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে যে আমি ভর্তি হব কলেজে নাকি মাদ্রাসায়, তারা যেন সিদ্ধান্ত নিতে পারে যে আমি মাদ্রাসায় ভর্তি হব। কারণ একটা বিষয় ছাত্র জীবনে আমরা বলতাম যে মাদ্রাসায় পড়ার কারণে আমি গর্ববোধ করি। কেন করি? কারণ মাদ্রাসায় পড়াতে আমি ইংলিশ পারি, তারা যে ইংলিশ পড়ছে সেই ইংলিশ সাবজেক্টে পড়ছি, তারা যে বাংলা পড়ছে সেই বাংলা সাহিত্যে আমি পড়ছি, তারা যে ইতিহাস, তারা যে অর্থনীতি, অন্যান্য সাবজেক্ট সামাজিক বিজ্ঞান যা পড়ছে তা আমরা পড়ছি। এমনকি সায়েন্সে যারা মাদ্রাসায় পড়ে, তারা সেম সেম রসায়ন, পদার্থ, অন্যান্য সাবজেক্ট গুলি যেমন সেম একই বই, একই লেখকের বই পড়ে। পার্থক্যটা শুধু কোথায়, অতিরিক্তটা কোথায়, যে সে আরবি, কোরআন এবং হাদিস সে শিখছে আর সে শিখছে না। আরবি সাহিত্য, আরবি ব্যাকরণ সে জানে, অথচ তারা অত জানে না। তো এই যে পার্থক্যটা, এটার কারণে আমি যা পারি তারা সে তা পারে না। এই জন্য আমাদের একটা গর্ববোধ থাকা দরকার যে আমরা কোরআন হাদিসও পারি, আবার জেনারেলও পারি। এই জন্য এই গর্ববোধটা মাথায় রেখে সকল স্টুডেন্ট যারা যারা আছে মাদ্রাসায় পড়ে, তাদেরকে বলবো যে এই গর্ববোধটার জায়গাটা যেন ঠিক রেখে পরবর্তীতে যেন বলা যায়, এবং নিজেরাও সেই সমাজে প্রাধান্য বিস্তার করা যায়, এবং নিজেদেরও যেন অবস্থান ঠিক রাখা যায়, এবং দুনিয়া আখিরাতে যেন কল্যাণ হয়। সেজন্য এই সিদ্ধান্তকে ভুল করে কেউ যেন দাখিল পাস করে আলিমে ইন্টার ভর্তি হয়ে নিজের সেই ভুল সিদ্ধান্ত নিয়ে যেন নিজের ক্ষতিগ্রস্ত না করি। সবাই এই বিষয়টা খেয়াল রেখে আমরা অবশ্যই দাখিলে যারা পাস করেছি তারা অবশ্যই আলিমে ভর্তি হব। আশা করি আপনারা তা করবেন, এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিবেন, যেন সবাই উপকৃত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দরের দৃষ্টিতে দেখবেন।